আমি আসলে দীর্ঘ ২-৩ বছর যাবত আপনার অনেকগুলো শো দেখি, ভিডিও দেখি ইউটিউবে, আর লাইভে সাধারণত আসা হয় না। তো আসলে আমি আহ, আমি মুসলিম পরিবারের একজন সন্তান। আমি জন্মসূত্রে মুসলিম, এবং বাই বর্ন আমি মুসলিমই, এবং আমি খুব ধার্মিক একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করি। তো সে সূত্রে আমার অবশ্যই ধর্মীয় কার্যকলাপে বা যেগুলো আছে এগুলো আমি আহ, মোটামুটি আমি এগুলো পালন করার চেষ্টা করি, এগুলো আমি ধারণ করার চেষ্টা করি। তবে এগুলোর মধ্যে যে হিউম্যানিটি গুলো আছে এগুলো আমি বেশি পালন করি, আর অন্যান্য গুলোতে আমার তেমন কোনো ইন্টারফেয়ার নেই। তো আমার আসলে আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট। আমি সিএমইউ থেকে, চিটাগং মেডিকেল ইউনিভার্সিটি থেকে বিএসসি করছি। তো সেই সূত্রে আমার মেডিকেলের উপরে একটু পড়াশোনা তো আছেই সামান্য, আমরা তো যতটুকু পড়ি। তো আমরা জানি যে আমাদের যে টেস্টিসটা স্পোর্টামে আসে না। আমার আপনার মানে আজকে অনেক দিনের প্রশ্ন আমার, এটা আপনাকে জিজ্ঞেস করব। এটা থাকে লাম্বার রিজিয়নে, যেটা আপনার থোরাসিক 10 থেকে লাম্বার 2 ভার্টিব্রাটা পর্যন্ত বিস্তৃত থাকে। ইভেন ওভারিটাও থাকে, মায়েদের ওভারিটা থাকতেছে থোরাসিক ভার্টিব্রাটা T6 থেকে T8-10 পর্যন্ত থাকে, রিপস রিজিয়নে থাকে। তো কোরআনে সূরা তারিক আয়াত 6 এবং 7-এ উল্লেখ আছে। আমি বাংলা আসলে, আমি তো আসলে আরবি খুব বেশি জানি না। অসুবিধা আমি নেই, আমি জাস্ট কোরআনের নামাজ আয়াত পড়ার জন্য বের করে যতটুকু দরকার। আমি কোরআনের আয়াত হ্যাঁ, বের করে ফেলবো। থ্যাংক ইউ। আপনি যদি আমাকে একটু কোরআনের আয়াতটা বের করতেন। সূরা হ্যাঁ তারিক আয়াত 6 থেকে 7। হ্যাঁ হ্যাঁ, আমি বের করে দেখাচ্ছি, সবাইকে দেখাচ্ছি যে এই বিষয়ে সংশয়.com একটা লেখা আছে। সেটা হচ্ছে যে এইটা লেখাটা একটু দেখি আমরা। দেখেন, বীর্য নির্গত হয় কোথা থেকে, এই উনি এই বিষয় নিয়ে কথা বলবেন যে বীর্য নির্গত হয় কোথা থেকে। ইসলাম অনুসারে, কোরআন এখানে অনুসারে বীর্য নির্গত হয় কোথা থেকে, উনি বোধহয় এটাই জি বলার চেষ্টা করতেছেন। এই বিষয়ে কোরআনে যেটা বলা আছে সেটা হচ্ছে জি সূরা ভাইয়া, তারিখের জি ৫ জি। নম্বর আয়াত, যেখানে বলা আছে যে অতএব মানুষের চিন্তা করে দেখা উচিত তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। ৬ মিনিটে দাও, নম্বর এটা আয়াতে দিয়ে বলা মিনিটে আছে দাও। ৬ নম্বর আয়াতে বলা হয়েছে যে তাকে জি সৃষ্টি করা হয়েছে দ্রুত বেগে নির্গত পানি থেকে, দ্রুত বেগে নির্গত জি পানি জি থেকে বা স্থলিত পানি থেকে। জি সূরা তারিখের ৭ জি। নম্বর আয়াতে বলা হয়েছে যা বের হয় শিরদাঁড়া ও পাঁজরের মাঝখান থেকে। আলবায়ান রাইট রাইট, ফাউন্ডেশনের হ্যাঁ। অনুবাদে বলা আছে মেরুদণ্ড ও বুকের হাড়ের মধ্য থেকে। জি কিন্তু জি সমস্যা হচ্ছে এখানে যে তাফসিরে যেটা লেখা আছে, তাফসিরেও এই জিনিসটাই বলা আছে। আমরা তাফসিরে মাঝারিটা একটু পড়ি। জি জি। ভাই আপনাকে একটু কিছুক্ষণের জন্য মিউট করি, কারণ আপনার পেছন থেকে শব্দ আসে, তো আমি এটা দেখানোর পরে আপনাকে আবার আনমিউট আচ্ছা করব, তখন আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে? আপনি এটা দেখায় নিন, তারপর আপনি আবার আনমিউট করে বইলেন। আ আ কারণ আপনার আচ্ছা। পেছন থেকে শব্দ হচ্ছে। তো আমি যে এখন তাফসিরে মাঝারি থেকে যদি আমরা জিনিসটা দেখি, এটা তাফসিরে কি লেখা আছে সেটাও তো একটু পড়া দরকার। কারণ তাফসির না বুঝলে তো আমরা কোরআনে আসলে কি বোঝানো হয়েছে, কোন শব্দ দ্বারা, এটা ভালোভাবে বুঝবো না। তাফসিরে মাঝারি ১২ নম্বর খণ্ড, পৃষ্ঠা নাম্বার ৪২৮। এইখানে যেটা বলা আছে আ অ এরপরে আয়াত ৭ তে বলা হয়েছে এটা নির্গত হয় মেরুদণ্ড ও পঞ্জরাস্থির মধ্য থেকে। এখানে সুলভ অর্থপৃষ্ঠ, মেরুদণ্ড। সুরাহ তার অভিধানে লিখেছেন সুলভ অর্থ সুদৃঢ়। পিঠ বা মেরুদণ্ডকে সুলভ বলা হয় এই দৃঢ়তার কারণেই। কামুস অভিধানে উল্লেখ করা হয়েছে তারাইব অর্থ বক্ষস্থিত অস্থি, অথবা এই ওই সকল অস্থি যেগুলো মিলিত হয়েছে কণ্ঠদেশের অস্থির সাথে, কিংবা ওই হাড় আহ যা অবস্থিত আহ দাঁড়ান কণ্ঠের হাড় ও বুকের মাঝখানে, যা বা বুকের দুপাশে ৪টি করে পঞ্জরাস্থি, অথবা ২ হাত ২ পা চক্ষুযুগল, কিংবা হাঁসুলি ব্যবহৃত হওয়ার স্থান। বায়জাবি তার তাফসিরে লিখেছেন চতুর্থ পর্যায়ের পরিপাকের পর সর্বোন্নত স্তরের অণু থেকে প্রস্তুত হয় নুতফা বা শুক্ররেণু, নির্গত হয় অঙ্গ প্রত্যঙ্গ থেকে খিচে খিচে। সে কারণেই এর দ্বারা পরিগঠিত হয় অনুরূপ অঙ্গ প্রত্যঙ্গ। অন্ডকোষ দুটোর শীর্ষ তন্ত্রী সমূহ শুক্র রেণুর অবস্থানস্থল। শুক্র সৃষ্টিতে সবচেয়ে বেশি আহ, সহায়তা করে মস্তিষ্ক, তাই অত্যাধিক সহবাস ডেকে আনে মস্তিষ্ক দৌর্বল্য। আর দ্বিতীয় দফায় মগজ শুক্র সৃষ্টিতে সময় নেয়, তখন তার অবস্থান হয় মেরুদণ্ড। তাই এখানে বলা হয়েছে এটা নির্গত হয় মেরুদণ্ড পঞ্জরাস্থি থেকে। মানে মানে ইসলাম অনুসারে এটা নির্গত হয় ইসের ভিতর থেকে। কিন্তু বৈজ্ঞানিকভাবে আমরা জানি যে এই তথ্যটা একেবারে ভুল তথ্য।
যেটা আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখতে পারি। আমি আপনাদেরকে একটু ভিডিওটা একটু দেখাই, তারপরে সবুজ ভাই আপনি একটু পরে বইলেন। আমরা আগে একটু এই ভিডিওটা আচ্ছা, অল্প একটু দেখে নিই, তারপর আপনি বইলেন, হ্যাঁ? আমি ঠিক আছে ভিডিওটা ভাইয়া। ছাড়তেছি। আমি একটু টেনে, টেনে দেখাচ্ছি। এখানে যদি আপনারা দেখেন, এই জায়গাটাতে যদি আপনারা দেখেন যে আ এই জায়গাটা থেকে আ এইটা হচ্ছে টেস্টিস। এইখান থেকে নির্গত হয়ে এই জায়গাতে ওঠে, উঠে এই জায়গা থেকে এসে এই জায়গা থেকে লিঙ্গ থেকে বের হয়। এইটার পুরা প্রক্রিয়াটা হচ্ছে গিয়ে এই জায়গাটা থেকে এই জায়গাটা। এবং আ এইটা হচ্ছে এইখান থেকে দেখেন প্রোস্টেট গ্ল্যান্ড থেকে যেই মানে ইয়াটা হয়, আ সেন্সরটা পায় সেখান থেকে সে এই কারণে বের হয়। আ এটা হচ্ছে টেস্টিস, এটা হচ্ছে আ এপি ডি ডায়ামিস। আমি যদিও এই ইয়াগুলা এত ভালোভাবে জানি না বা বুঝি না। আমি মেডিকেলের স্টুডেন্ট না। আমাদের এখানে মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট আছে বা ডাক্তারও আছে বা প্রফেশনাল অনেক বছর প্র্যাকটিস করা ডাক্তারও আছে। তাদেরকে আমি ডাকতে পারবো। তারা এসেও এই জিনিসগুলা ব্যাখ্যা করে দিতে পারবে। তো এই সমস্ত মানে এই ভিডিও এবং আধুনিক বৈজ্ঞানিক গবেষণা থেকে আমরা যেটা দেখতে পাই যে এটা মেরুদণ্ড এবং বক্ষপাজর থেকে নির্গত হয়, এইটা একেবারে ভুল কথা। এটা হচ্ছে প্রাচীনকালের মধ্যযুগের কিছু মানুষের ধারণা ছিল এরকম। সেখান থেকে এই জিনিসটা এসছে। এইটার বাস্তব কোনো সত্যতা নাই। আমরা তাহলে এখন সবুজ ভাইয়ের কাছ থেকে শুনি আপনি কি বলতে চান বলেন। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। আহ, আমি আসলে আমার যেটা জানা ছিল, এটা আপনি যেটা বলছেন সেটা আমিও মানি, কিন্তু আমার যেটা জানা ছিল, আমরা আহ, বিজ্ঞানীরা যেটা আবিষ্কার করলো যে 1700 বা 1800 1900 শতকের দিকে যখন অ্যানাটমি ফিজিওলজির যখন প্রসার ঘটে, তখন বিজ্ঞানী ক্যাসপার ফ্রেডরিচ ওল্ফ আবিষ্কার করলেন যে যখন ডিসেকশন করলেন, দেখলেন যে আসলে একটা বাচ্চা যখন 7-8 মাসের বাচ্চা পেটে নষ্ট হয়ে যাওয়া বাচ্চাগুলো, দেখা গেল যে এটা মেরুদণ্ডের পিছনে ইয়াতে আছে, এই আহ, ইয়াটা টেস্টিসটা ওখানেই আছে। আর যদি এটা বের না হয় তাহলে দেখা যাচ্ছে যে এটা এটাকে একটা রোগ, এটা আনডিসেন্ডেন্ট টেস্টিস বলে। এটা আবার অপারেশন করে বের করে দেওয়া হয়। তো আপনি এতক্ষণ যে অ্যানাটমিটা দেখাচ্ছেন, দেখালেন, এটা আসলে ঠিক আছে, এটা খুব সুন্দর। কিন্তু আমার যে জানার প্রশ্নটা ছিল, 1400 বছর আগে একজন কিন্তু কোরআনে মুসলমান। কি কোরআনে কি এইটা বলা আছে যে টেস্টিস বের হয় মেরুদণ্ড বক্ষপাজরের ভিতর থেকে, এটা বলা আছে নাকি বীর্য বের হয় না, না, মেরুদণ্ড না, এবং না, বক্ষপাজরের বীর্য। ভিতর থেকে? কোনটা বলা আছে? আমার আমার আসলে এই বিষয়ে খুব ভালো জানবেন। আ লেখা হচ্ছে, সবুজ ভাই, এখানে লেখা ছিল সবুজ যে, ভাই, সবুজ ভাই আপনাকে আমি যেটা জি জিজ্ঞেস ভাইয়া, করেছি দয়া করে সেটার উত্তরটা আগে একটু দেন। যে রাইট, কোরআনে রাইট, কি লেখা রাইট, আছে? রাইট। টেস্টিস বের হয় ওইখান থেকে এটা বলা আছে নাকি বীর্য বের হয় ওই জায়গা থেকে এটা বলা আছে? ওখানে লেখা আছে, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সেই তোমাদের আচ্ছা পিতা সবুজ পৃষ্ঠদেশ থেকে। ভাই ১ সেকেন্ড, ১ জি, সেকেন্ড। আমাদের সাথে ঢাকা মেডিকেল কলেজে একজন খুবই গুরুত্বপূর্ণ একজন মানে সার্জন উনি আছেন। উনি ঢাকা মেডিকেল কলেজের একজন আ ডাক্তার এবং একজন সার্জন। উনাকে আমি জি। নিয়ে আসতেছি। আমার ব্যাকস্টেজে আছে উনি। আ শ্যাডো অফ ডক্টর ভাই আপনি একটু কথা বলেন তো। হ্যাঁ, কেমন আছেন আসিফ ভাই? ভালো আছি শ্যাডো অফ ডক্টর ভাই। শ্যাডো অফ ডক্টর ভাই ১ম এ আপনাকে আমি একটু জিজ্ঞেস করি যে আপনার নাম বলতে হবে না। আপনি জাস্ট আপনার কোয়ালিফিকেশন সম্পর্কে যদি একটু ছোট করে বলতেন। আমি এমবিবিএস এবং এফসিএস করে একজন ডাক্তার। আপনি তো বললেনই কোথায় জবে আছি। হ্যাঁ, ওই যে শ্যাডো অফ ডক্টর ভাইকে আমি নিজেও চিনি। কারণ উনি আমার সার্জারি করছিল। আমার সার্জারি বোর্ডে উনি ছিলেন। আমাকে যখন আপনার সবুজ ভাই আপনার দিনী ভাইরা যখন আমাকে কোপাইছিল না? তখন আমাকে যে সার্জারি করছিল সেই সার্জারি বোর্ডে উনি ছিলেন। উনি আমার সার্জারির টেবিলের সামনেই ছিলেন। তো উনি আরো ভালোভাবে আপনাকে এই জিনিসটা বুঝাই দিতে পারবেন। কারণ উনি একজন আ গুরু মানে বাংলাদেশের একজন স্বনামধন্য ডাক্তার। তো আপনি বলেন, সবুজ ভাই আপনি বলেন যে আপনি কি বলতে চাচ্ছেন? স্যার, আমি আমার জানার প্রশ্নটা ইয়া ছিল স্যারের কাছে। আসলে অ্যানাটমির বিষয়টা তো আপনি বললেন, সেরকমই। তো আমার বিশেষভাবে কোরআনের যে আয়াতটা যেখানে লেখা আছে যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের পিতার পৃষ্ঠদেশ থেকে। তো আমার এখানে আমরা তো স্যাররা পরে ডিসেকশন করে তো দেখলেন যে টেস্টিসটা জন্মের আগে পৃষ্ঠদেশেই থাকে, জাস্ট থোরাসিক ভার্টিব্রাটার ঠিক নিচে 10 নম্বর থোরাসিক এবং লাম্বার টুতেই অবস্থান করে, মাঝামাঝিতে। তো কোরআনের আয়াতের সাথে তো এটা অনেকটা মিলে যায়।
এই বিষয়ে আমার একটু জানার বীর্যের প্রশ্ন কোথায় ছিল। ভাই? এটা তো কোরআনে বলা আছে বীর্যের কথা। টেস্টিসের কথা তো বলা নাই। আ- অন্ডকোষের কথা আচ্ছা তো বলা নাই কোরআনে। আচ্ছা, আসিফ ভাই আমি বলছি, সবুজ ভাই কোথায় জি, লেখা আছে টেস্টিসটা পৃষ্ঠদেশে থাকে? এটা কোরআনেরই তো। টেস্টিস ডেভেলপ না, টেস্টিস থাকে টেস্টিস সেটা লেখা নাই স্যার। টেস্টিস থাকে সেটা লেখা টেস্টিস নাই, লেখা আচ্ছা, আছে আমি আমি পৃষ্ঠদেশ থেকে বলি সৃষ্টি শুনেন। করেছি। হ্যাঁ সবুজ ভাই শুনেন, টেস্টিস ডেভেলপমেন্ট হয় মেসোনেফ্রিক ডাক্ট থেকে। মেসোনেফ্রিক জি স্যার। ডাক্ট থেকে টেস্টিস ইপিডিডাইমাইসিস এবং বাস ডিফারেন্স ডেভেলপ করে, যেটা আসিফ ভাই খুব সুন্দর করে আপনি আপনি হয়তো প্যারামেডিক্স না আমি কি জানি না, সুন্দর করে আমি স্যার ফিগার আউট মেডিকেল করে টেকনোলজিস্ট দেখাইছে। স্যার। আচ্ছা, আমি বলতেছি শুনেন, আপনার কোথা পৃষ্ঠদেশ থেকে ডেভেলপ করে এই ধরনের কথা মেডিকেল কিংবা কোরআনের আয়াতে নাই, এবং মেডিকেল সায়েন্সের কোথাও পাবেন না। টেস্টিক ডেভেলপ ফ্রম দ্য মেসোনেফ্রিক ডাক্ট হুইচ হুইচ ইজ কাম ফ্রম দ্য এন্ডোডার্মাল। আচ্ছা এটা বাদ দেন, ওই কোরআন, আসিফ ভাই আপনাকে বলছে স্পাম আউট হয় কোথা থেকে, এটা বীর্য, বীর্যটা কোথা থেকে আসে ওইটা পাথওয়েটা আমি সুন্দর করে আপনাকে একবার বলে দেই, যেহেতু মেডিকেল টেকনোলজি আপনি বুঝতে পারবেন এবং ১ আমার সেকেন্ড অডিয়েন্সরা শ্যাডো জানতে পারবে। শ্যাডো অফ ডক্টর ভাই আপনি সবুজ ভাই আপনি একটু মিউট করে রাখেন নিজেকে, তাহলে উনি শ্যাডো অফ ডক্টর ভাই আপনাকে বলে দিবে তখন। হ্যাঁ, এবার বলেন শ্যাডো অফ ডক্টর ভাই। আচ্ছা বলছি, আপনি আমাদের স্পার্মে, স্পার্মের তৈরি হয় হইলো টেস্টিজের খুব ক্ষুদ্র কণা। আপনি যেহেতু মেডিকেল রিলেটেড লুক আপনি বুঝবেন, ওইখানে সেমিনোফোরাস টিউবুল আছে, অনেকগুলা টিউবুল, মানে মানে এটা সেন্টিমিটার হিসাব করলে কোটি কোটি কিলোমিটারে ইয়ে করা যাবে, এটা এই পেঁচায়া থাকে, এটারে সেমিনোফোরাস টিউবুলস বলে। তার উপরে যেটা থাকে হলো ইপিডিডাইমেসিস, ইপিডিডাইমিস, ওইখানে স্পার্মটা স্টোর হয়ে থাকে। দেখেন প্রথমে থাকে হইলো টেস্টিস, তার ভিতরে কেটে ফেললে আপনার সেমিনোফোরাস টিউবুল থাকবে। অনেক বিষয় আছে এখানে, টেস্টোস্টেরন হরমোন আছে, এন্ড্রোজেন হরমোন আছে, গেলাম না এদিকে। ইপিডিডাইমিসিস থেকে বাস ডিফারেন্সের মানে একটা নল বাস ডিফারেন্সের মাধ্যমে চলে আসতেছে সে পুস্টেটে, পুস্টেট থেকে ইজেকুলের ডাক দিয়ে পেনিস দিয়ে বের হয়ে যায়। সিম্পল বিষয় সবুজ ভাই, আপনি বোধগম্য হয়েছে কি? ভেরি সিম্পল। এবং এটা যদি আমি এই এমব্রায়োলজি বলি তাইলে অনেক সময় লাগবে, যেটা ওই আসিফ ভাইয়ের সময় নষ্ট করার কোনো মানে হয় না। এবং আমি একটা প্রশ্ন শ্যাডো অফ ডক্টর ভাইকে করতে চাই যে শ্যাডো অফ ডক্টর ভাই আমরা তো জানি যে টেস্টিসটাকে সবসময় একটু ঠান্ডা ওয়েদার মানে টেম্পারেচারের ভিতরে রাখতে হয়, তাহলে সেখানে সবচেয়ে ভালো বীর্যগুলা তৈরি হয় হচ্ছে কি ঠান্ডা কোল্ড ওয়েদারে। কিন্তু মানুষের রক্ত যেহেতু গরম, এটা যদি শরীরের ভিতরে থাকতো তাহলে এই যে বীর্যগুলা শুক্রাণুগুলা তার সক্ষমতা হারাইতো, সেগুলা ডেভেলপ করতো না, ঠিকভাবে ডেভেলপ করতো না। এই জন্যই আহ একটা সময় ছিল যখন মানুষ অন্য প্রাণী ছিল, সেই সময় এটা একটু ভেতরের দিকে ছিল। এটা ধীরে, ধীরে আসলে নিচের দিকে নেমে গেছে। সেটা বিবর্তনের ধারাবাহিকতায় এটা আসলে নিচের দিকে নেমে গেছে। যেই সমস্ত প্রাণীদের একটু নিচের দিকে ছিল, যেটা আমাদের বডি টেম্পারেচার ব্লাড সার্কুলেট যেই সমস্ত জায়গাতে হয়, সেই বডি টেম্পারেচারের যেই আ বডিটা আছে সেইটার থেকে বাইরে যেন থাকে, সেই বডি টেম্পারেচার রক্তে ব্লাডের যে টেম্পারেচার সেটার বাইরে যেন থাকে, সেই দিকে আস্তে, আস্তে চলে গেছে। এইটা যে নিচের দিকে চলে গেছে এটা তো বিবর্তন তত্ত্বের একটা খুবই চমৎকার প্রমাণ। তাই না শ্যাডো অফ ডক্টর ভাই? হ্যাঁ আপনি ঠিক বলেছেন, ওইটা দ্বিপার্শ্বীয় মেরুদণ্ড পানির বেলায় দেখবেন আপনি এগুলা ঘটতেছে। এটা ইভলিউশনের একটা অদ্ভুত মানে পরিবর্তন। এটা দ্বিপার্শ্বীয় মেরুদণ্ড পানি, আপনি খেয়াল করেন কুকুর বিড়াল এগুলা দ্বিপার্শ্বীয় মেরুদণ্ড পানির ক্ষেত্রে এই আপনি যেটা বললেন এটা খাতে। ঠিক আছে। এবার সবুজ ভাই আপনি বলেন। হ্যাঁ, ধন্যবাদ। আমি বুঝতে পারছি, কিন্তু আসলে আমি তো ভাই বোন মুসলিম, আমার কিন্তু সংশয় থেকে গেল স্যার। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি বুঝতে পারছি আপনাদের থেকে, আমি আমার আ আ উত্তর সবুজ ভাই, যতটুকু পাচ্ছি। ভাই-বোন আমি মুসলিম এইজন্য সংশয় থেকে গেল। এটা তো কোনো যুক্তি হইল না ভাই। আপনার যদি কোনো আর্গুমেন্ট থাকে সেটা আপনি বলতে পারেন, কোনো যুক্তি থাকলে বলতে পারেন। আমি ভাই ভাই-বোন মুসলিম এইজন্য আমার সংশয় থাকলো। এইটা তো কোনো যুক্তি হয় না ভাই, হ্যাঁ? না আসলে হ্যাঁ, যুক্তি দিয়ে আসলে আমার অতটুকু ভাইয়া জ্ঞান নেই। আমি খুব ছোট বা ক্ষুদ্র জ্ঞানের মানুষ, অতটুকু আমি কিভাবে বলবো। তারপরে আচ্ছা মোটামুটি আমার আপনার কথাগুলো আপনাদের এগুলো আমার যথেষ্ট ভালো লাগে। মানবিক কথা বলেন, আপনাদের হিউম্যানিটির সবুজ যে ভাই, নিদর্শন বা জি। সবুজ ভাই আর একটু ক্লিয়ার করি, আপনি আপনি ওই আনডিসেন্ডেড টেস্টিস সম্পর্কে বলেছিলেন, এটা আসলে অ্যাবডোমেন থেকে ওই আমাদের স্কোটাম পর্যন্ত নামার একটা পাথ হয়ে আছে।
এটা কোনোভাবেই মেরুদণ্ডের কাছাকাছি থাকে না, পৃষ্ঠদেশে থাকে না। এটা অ্যাবডোমেন থেকে অ্যাবডোমেন, পেলভিক ক্যাভিটি, তারপর স্কুটামে যায়। আপনি পাথওয়েটা দেখে নিবেন, এখানে মেরুদণ্ডের আশেপাশে নাই। আপনি মানে গবেষণা করেন, স্টাডি করেন, পাবেন। অ্যাবডোমেনে থাকলেই তখন আমরা আনডিসেন্ডেড টেস্টিস বলি, মানে নিচে নামতে না পারা। সেটা 3 জায়গায় থাকতে পারে, থাইয়ে থাকতে পারে, পেলভিক ক্যাভিটিতে থাকতে পারে, অ্যাবডোমেনে থাকতে পারে। কোনো অবস্থাতেই জি পিঠে বা পার্শ্বীয় দেশে থাকতে পারে না। আপনি এটা জানেন, তারপরেও আপনি মেনে নিচ্ছেন না টেস্টিসটা ইয়েতে ছিল না। এটা আসলেই আশ্চর্যজনক ব্যাপার, বুঝছেন আসিফ ভাই? আচ্ছা, স্যার স্যার হ্যাঁ, আমি একটু যেহেতু উনি বলেই বলি, দিচ্ছেন, মাঝখানে আর উনি একটু যোগ বলেই করি। দিচ্ছেন যে আমি তো ভাই স্যার মুসলিম, আমি তো মানে যদি প্রমাণ পাওয়া যায় তাও তো স্যার আমি কইতে পারুম না। ইসলামে যে না, কোরআনে যে সরি ভুল স্যার, আছে এটা আমি কইতে পারুম না ভাই। আমি তো মুসলিম ভাই। সরি স্যার, আপনি তো আমি বলেই দিচ্ছেন। আমি স্যার একটু যোগ করি এখানে। মানে এখানে আমার আমার মাথায় ঢুকছে, আপনাদের সব কথাই ঠিক আছে, আমার মাথায় ঢুকলো মানে আমাদের যে সৃষ্টির যেটা মানুষের টেস্টিসটা যেহেতু আহ ঠিক ওই জায়গায় থাকে যেখানে কোরআনে বলা আছে। হ্যাঁ, পরে নিচে নামে, যেহেতু এটা টেম্পারেচারে ডিস্ট্রয় হয়, টেস্টিস গুলো কাজ করতে পারে না। সেই জন্য আমার কেন যেন মনে হয় যে মানে প্রাইমারি যে কোষটা, প্রাইমারি সেলটা ঠিক কোরআনে যেখানে লেখা আছে সেখানেই সম্ভবত হয়। এটা আসলে আমার কোনো আর্গুমেন্ট নেই, কোনো যেহেতু আসলে যেহেতু কোরআনে লেখা আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা হুদাল লিল মুত্তাকিন, এটা মানে অন্ধভাবে বিশ্বাস করতে হবে। তা এখন আসলে আমি তো অন্ধভাবে বিশ্বাস করতে পারি, আহ, করে তো আসছি এতদিন। এখন ফিউচার তো জানি না, এখনো পর্যন্ত তো সংশয়ের মধ্যে আছি, সংশয় লেগে আছে আমার, আচ্ছা, সন্দেহ হয়। বা সবুজ ভাই, মাঝে মাঝে মনে হয় আমি একটা সাইকিয়াট্রিস্টের কাছে যাই, আমার সাইকো সবুজ কিনা আমি, ভাই, আমার এমন মনে হয়। হ্যাঁ, সবুজ ভাই, আপনি জি কি স্যার। জানেন মেয়েদের স্পাম, মানে অবাম বলেছিলেন আপনি, ওইটা কোন লেভেলে থাকে বাটি, মেয়েদের স্পাম তাদের ইন্টেরিয়র লাইফ মানে তার মার পেটে থাকতেই শুরু হয়। কিন্তু ছেলেদের যে বীর্যটা, এটা যখন সে অ্যাডোলেন্সি মানে এই যে যায়, মানে জন্মের পর, মানে ওই যে ডিসেন্ড করার পর, স্কুটামে আসার পরেই স্পাম ফর্মেশন হয়। তাহলে কিভাবে আপনার ওই যে বললেন আপনার যে মিথ, মানে আপনার ধারণা ছিল ওই, যেহেতু টেস্টিসটা এই পৃষ্ঠদেশে ছিল সেখান থেকে নিচে নামতেছে, ওই জায়গাটা স্পাম তৈরি হয় না। স্পাম যখন তার স্কুটামে হুম, আসবে এবং সে সে একটা অ্যাডাল্ট এইজে যাবে, তখনই এসে কিন্তু আসবে। স্পাম তৈরি হয়। জি, সেটা ঠিক। হ্যাঁ, হরমোনাল কিছু ফ্যাক্টর এখানে জড়িত স্যার। ঠিক আছে। কিন্তু যত কিছুই থাকুক না কেন আমাদের সবুজ ভাই তো মানে কোরআনেই অন্ধবিশ্বাস করবে সেটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, করেন, অন্ধবিশ্বাস করেন, অসুবিধা নেই। কিন্তু ভাই যেই আমি জিনিসটা আপনাকে আমরা যথেষ্ট বলতে চাই, ভালোবাসি, আপনাকে আমি যথেষ্ট ভালোবাসি স্যার। যে জিনিসটা আপনি আমরা চাই অনেক আপনার সিনিয়র কাছ থেকে, পারসন। যাচাই করে দেখবেন, যুক্তি দিয়ে যাচাই করে দেখবেন, যুক্তি দিয়ে চিন্তা করে দেখবেন। যুক্তি দিয়ে চিন্তা করতে তো ভাই কোনো পয়সা লাগে না। এটা তো এমনিই করা যায়। বাসায় বসে আপনি হ্যাঁ, তা একটু ঠিক, চিন্তা তা করবেন, ঠিক। একটু ভাববেন এগুলা নিয়ে যে এগুলা কি আসলেই কি সঠিক কিনা, আসলেই সত্য কিনা। এইটাই আমরা চাই যে যাচাই করে দেখেন। আর ঠিক আছে, আপনি তারপরেও যদি এখন ইসলামে বিশ্বাস করতে চান, আপনারা তো আর আমরা আ গিয়া বাসায় গিয়া তো আক্রমণ করব না যে, "এই তুই তুই নাস্তিক আমি হবি না কে?" সংশয়ের মধ্যে আছি, আমি ঠিক সংশয়ের আছে, মধ্যে আছি, ঠিক আছে। আমি সংশয় রাখি স্যার। ঠিক আছে, সবুজ ভাই আর কি কিছু ধন্যবাদ বলবেন স্যার। আপনি? হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে আমার। আচ্ছা। আসলে কোরআন অনুযায়ী যদি কোনো বিচার করতে হয়, সেখানে বলা হচ্ছে যে 2 জন পুরুষ সাক্ষী দরকার। তো কিন্তু আ সেখানে কোনো ভিডিও গ্রহণযোগ্য না। ৪ জন ভিডিও ৪ জন গ্রহণযোগ্য পুরুষ না। সাক্ষী। ৪ জন পুরুষ সরি, সাক্ষী 4 এবং জন, 4 জন। হ্যাঁ, 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 ভিডিও একজন করা, ভিডিও পুরুষের প্রমাণ কোনো গ্রহণযোগ্য হয় না শরিয়া আদালতে। হয় না শরিয়া আদালতে। কিন্তু এখন আমার কেন জানি মনে হচ্ছে যে এখন যে এআইটা সৃষ্টি, এআই এখন তো এআই দিয়ে তো ভিডিও তৈরি করতেছে, যেটা এআই দিয়ে না, এখন ভিডিও ভিডিও তৈরি করতেছে। ভিডিও তো এআই সেই দিয়ে তৈরি সাথে করা যায়, কিন্তু সেই ভিডিও দেখলে বোঝাও যায়, সেই ভিডিও যদি আপনি টেস্ট করতে পাঠান, ভিডিও টেস্ট করারও টেকনোলজি আছে, হ্যাঁ? আপনি যদি অরিজিনাল ভিডিও, ফেক তৈরি করা ভিডিও সেটা যদি সেই মেশিনে দেন, এটার জন্য কম্পিউটারের সফটওয়্যার আছে এটা টেস্ট করার। তারা ডেটা টেস্ট করে আপনাকে বলে দিতে পারবে সেই সফটওয়্যারটাতে যখন সেই ভিডিওটা দিবেন, এমনকি ছবি, ভিডিও এগুলা যখন ওই সফটওয়্যারে দিবেন, সে ওই ছবি, ভিডিও এনালাইজ করে আপনাকে বলে দিবে যে এটা ফেক ভিডিও, এটা অরিজিনাল ভিডিও বা এটা অরিজিনাল ছবি। এইটা ডিটেক্ট করার টেকনোলজি আমাদের কাছে আছে ভাই। আপনি আ একটু সার্চ করে দেখেন, সার্চ করলেই জানতে পারবেন। পৃথিবীর বড় যে গোয়েন্দা সংস্থাগুলা, সেই গোয়েন্দা সংস্থাগুলা ওই সফটওয়্যার গুলা ব্যবহার করে। কোনটা অরিজিনাল ভিডিও, কোনটা ফেক ভিডিও এটা আইডেন্টিফাই করার জন্য। ঠিক আছে, এটার উত্তর পাইছি আমি।
হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, যদি আপনি এটা একটু সংক্ষেপে আমি ইয়ে করে দিই। এই আমরা যখন কোনো বিষয় নিয়ে খুব বেশি ভাবি, আমি কোনো জিনিস আমার চাহিদা আছে, ধরুন আমার কোনো একটা চাহিদা আছে, আমি এই বিষয়টা ভাবলাম, বা কোনো ব্যক্তির বিষয়ে আমি ভাবলাম, ওই ব্যক্তি দেখা গেল তখন সাথে সাথে আমাকে ফোন করলো, বা আমি কোনো জিনিস চাচ্ছি, কয়েকদিনের মধ্যে এটা আমার কাছে চলে আসলো। এই বিষয়টা কি বিজ্ঞানের আলোকে কোনোভাবে বিশ্লেষণ করা যায়, যেটা আমরা আমার ব্রেনের সাথে ওই ব্যক্তির ব্রেনের কোনো কানেকশন বা এই জাতীয় কোনো কিছু কি বিজ্ঞান দিয়ে কি ইয়ে না করা ভাই, যাবে, এরকম বর্ণনা করা যাবে? এরকম কোনো ইয়া নাই যে আমি, তাহলে ভাই আপনার যদি এটা হয় সবসময়, তাহলে আপনি না, একটা আমার ভালো হয় না, জিনিস চাইতে পারেন। আমার হয় না, মনে আমার মনে হয় না। মনে করেন আপনার জি, হয়, ধরেন আপনার হয়, তাহলে আপনি মনে মনে একটু চান বেশি করে যেন আপনারা আমেরিকার প্রেসিডেন্ট বানায় দেয়। এটা মনে মনে বেশি বেশি করে চান। তারপর দেখি আমরা যে আপনি আমেরিকার প্রেসিডেন্ট হন না, কিনা। আমি আমি তারপরে আপনি আমি প্রেসিডেন্ট হইলে আমার একটা মন্ত্রণালয় দিয়ে দিয়েন, অসুবিধা কি? আমি সেখানে আসলে আমার প্রয়োজনীয় জিনিসের কথা বলছিলাম, আমি অপ্রয়োজনীয় জিনিস বলি নাই স্যার। মানে আমার যদি আমি আপনি মনে প্রয়োজনীয় করেন কোনো জিনিস আপনি বলছিলাম। মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট যদি এখন হইতেন, তাহলে আমাদের মুসলিম বিশ্বের কত ভালো হইতো না? এই যে গাজাতে এত শিশুরা মারা যাচ্ছে, আপনি কি বাঁচাইতেন না? আমেরিকার প্রেসিডেন্ট হইলে সৈন্য পাঠায় দিতেন, যা ইসরায়েলের ধ্বংস করে দিয়ে আয়। আপনি তো জিহাদ তো না, করতে না, পারতেন, তাই না? না, ধ্বংস জিহাদ এগুলো আমি পছন্দ করি না। আমার আমার সৃষ্টি হলো মানুষের সেবার জন্য, মানুষের উপকারের জন্য, কোনো প্রাণী হত্যার জন্য না। আমি আবার প্রাণী হত্যায় কিন্তু খুব এটার বিরুদ্ধে। খুবই ভালো লাগলো শুনে, খুবই ভালো তাহলে লাগলো নিচে আপনার হ্যাঁ, আবার গরু আই এম হত্যা করা মুসলিম এটাও আমার। লাগাইছেন কেন? হ্যাঁ, জি, তাহলে নিচে আই এম মুসলিম। মুসলিম কেন লাগাইলেন? আমি মুসলিম লাগাইলাম, আমি মুসলিম সেজন্য। ফারাজ ভাই, আরে আমি কিন্তু আপনি আপনাকে শুনি বুঝলেন না, সবসময় ভাইয়া। আমি সবুজ তো সাহেব, মুসলিম ভাইয়া। আপনার নবী যে জি। কুকুরের উপর জেনোসাইড চালাইছিল এটা কি জানেন আপনি? না, আসলে ওই বিষয়ে তো লেখাপড়া করা হয়নি আমার। কি বলেন ভাই? আপনি কি দেখবেন যে আপনার নবী যে কুকুর হত্যা করতে নির্দেশ দিছিল, সব কুকুর মেরে ফেলাইছিল, মদিনার সব কুকুর মেরে ফেলাইছিল আপনার সাহাবীরা। কয়েকদিনের ভিতরে রাস্তায় রাস্তায় ঘুইরা ঘুইরা সব কুকুর মেরে ফেলছিল আপনার নবীর হুকুমের পরে। এটা কি আপনি দেখবেন? আপনার ইয়াতে আসলে আমি অনেক ডুববো কিন্তু সময়ের জন্য আপনার এই সংশয়.com এ ঢুকে এটা পড়বো, এটাও সম্ভব হয় না। আমি হসপিটালে জব করি, তো ওখানে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি, দায়িত্ব বেশি ভাইয়া, সেজন্য আসলে জেনোসাইডের বিষয়টা। আচ্ছা, আপনি যখন বলছেন আমি দেখবো এটা। আচ্ছা, আমি বের করে ফেলছি। আ এই যে আমি একটা হাদিস শেয়ার দিচ্ছি। আপনারা আ এই যে কুকুর যে খুনাখুনি, কুকুর হত্যার যে মানে বিধানটা যে নাজিল হইল, মানে কুকুর হত্যার যে বিধানটা মোহাম্মদ দিল, সেটার সূচনা কোথা থেকে হইছে সেটা আগে একটু দেখি। এটা হচ্ছে সহিহ মুসলিমের একটা হাদিস। এই হাদিসটা স্ক্রিনে তো দেখা যাচ্ছে নাকি সবুজ ভাই? জি, 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 দেখতেছি, আমি জুম করে আচ্ছা, দেখতেছি। তাহলে এটা হচ্ছে সহিহ মুসলিম জিবরিল ইসলামিক ছবি ফাউন্ডেশন। অঙ্কন করা নিষিদ্ধ। হাদিস নাম্বার হচ্ছে 5335। আপনি তাইলে হাদিসটা একটু আমাদেরকে পড়ে শোনান এইখান থেকে। পড়ে শোনান ভাই। তিনি বলেন, মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে অবহিত করেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোরে বিষণ্ণ অবস্থায় উঠলেন। তখন মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনার চেহারা বিমর্ষ দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আলাইহিস সালাম আজ রাতে আমার সঙ্গে মোলাকাত করার ওয়াদা করেছিলেন, কিন্তু তিনি আমার সঙ্গে মোলাকাত করেননি। জেনে রাখো, আল্লাহর কসম, তিনি কখনো আমার সঙ্গে ওয়াদা খেলাপ করেননি। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সে দিনটি এভাবে কাটালেন। এরপর আমাদের পর্দা এর নিচে, ঘেরা খাটের নিচে একটি কুকুর ছানার কথা মনে পড়ে গেল। তার মনে পড়ে গেল, তিনি হুকুম দিলেন, সেটিকে বের করে দেওয়া হলো। তারপর তিনি তার হাতে সামান্য পানি নিয়ে তা ওই কুকুর ছানার বসার স্থানে ছিটিয়ে দিলেন। পরে সন্ধ্যা হলে জিবরিল আলাইহিস সালাম তার সঙ্গে মোলাকাত করলেন। তখন তিনি তাকে বললেন, আপনি তো গত রাতে আমার সাথে মোলাকাতের ওয়াদা করেছিলেন। তিনি বললেন, হ্যাঁ, তবে আমরা ফেরেশতারা এমন কোন ঘরে প্রবেশ করি না যে ঘরে কোনো কুকুর থাকে কিংবা কোনো প্রাণীর ছবি থাকে। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন ভোরবেলায় কুকুর নিধনের আদেশ দিলেন। এমনকি তিনি ছোট বাগানের পাহারাদার কুকুরও মেরে ফেলার হুকুম দিলেন, এবং বড় বড় বাগানের কুকুরগুলোকে রেহাই দিয়েছিলেন। হাদিসের মান সহিহ। আচ্ছা, আচ্ছা, ঘটনাটা তাইলে আপনি আমাদেরকে একটু বোঝান তো কি ঘটলো এখানে? ঘটনাটা কি ঘটলো? এখানে একদিন রাতে জিবরিল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার কথা ছিল। তো তিনি আসেননি। না আসার কারণে
আহ পরে খেয়াল করলেন যে ওখানে একটা কুকুরছানা আছে। কুকুরছানাটা বের করে দেওয়ার পরে তিনি আসলেন। আসার ও পরে সেখানে পানি মানে ছিটিয়ে মানে দিলেন। মানে বিষয়টা কি? জিব্রাইল কি কুত্তারে ডরায় নাকি? সম্ভবত কুকুরকে তো আমরা নাপাক হিসাবেই মনে করি। কিন্তু এটা হতে পারে। কিন্তু এত শক্তিশালী এত ক্ষমতাবান ফেরেশতা জিব্রাইল যার নাকি ৬০০ টা ডানা আছে, যে নাকি একটা জি। ঝাপটা মারলে পৃথিবী টিথিবী সব উইড়া আচ্ছা টুইড়া যাইবো। ভাই, কি আব্দুল ভাই, আপনি তখন ওই জায়গায় হলে কি করতেন? কুকুরটা কি বাইরে রেখে দিতেন নাকি মেরে ফেলতেন? কি করতেন আপনি? না, আমি মেরে ফেলবো কেন? আমি তো এটাকে হয়তো বের করে দেব। তার জন্য আমি যদি একটা কেন আবাসস্থল যেখানে কেন তার মেরে নিরাপদ। ফেলতেন না আব্দুল ভাই? কেন মেরে ফেলতেন না? হ্যাঁ, ওরও তো পৃথিবীতে বাঁচার একটা অধিকার আছে। এই পৃথিবীটা তো শুধু আমার না। এটা তো সব প্রাণী এখানে বাঁচার এই অধিকার রাখে। আর এই এটা বিষয়টা তো কি একটা আপনার বাস্তুতন্ত্রের এই একটা বিষয় একটা অংশ। কুকুরটা তো আচ্ছা আমাদের আচ্ছা আচ্ছা আচ্ছা। বাস্তুসংস্থানের একটা অংশ। ওরও তো কিছু দায়িত্ব আছে এখানে। এই পরিবেশের এইটা উপর কি ওরও তো একটা দিলেন, প্রভাব আছে। এই জিনিসটা কি দিলেন নবী বুঝেনি ভাইয়া? আপনার আহ কলিজার টুকরা নবী কি এটা বুঝেনি? এই কমন সেন্সটা কি ছিল না তার? বিষয়টা ভাবার বিষয়। হাদিসের মান ভাবার সহিহ। বিষয়। হুম। অবশ্যই ভাবার আসলে বিষয়। এটা ভাবার তো একটা বিষয়। অমানবিক, মানে কিভাবে হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো করতে পারেন না। করতে পারে না। নিশ্চয়ই ইহুদি নাসারা ঢুকাই দিছে ইয়েটা, ঘটনাটা। না, যেহেতু যেহেতু এখন উনি করছেন, এটা থেকে আমরা মুসলিম হিসেবে আমরা তো ওনাকে ওনার এই ব্যাপারে মন্তব্য করাটা উচিত হবে না। আমি মনে করি আর কি এইভাবে এটা। এইভাবে ভাই, এইটাই হচ্ছে আপনার মধ্যে এবং আমাদের মধ্যে সমস্যা। আমরা 1400 বছর আগের এক ব্যক্তি, সে এই ধরনের ডিসগাস্টিং কাজ করছে। নবী বলে এই জিনিসটাকে আমরা জাস্টিফাই করি না। এত অমানুষ আমরা হইতে পারি না। নবী বলে এটাকে আমরা ইগনোর করতে পারি না ভাই। এইটা হচ্ছে আপনাদের আমরা আমাদের মধ্যে বেসিক পার্থক্য। এই জিনিসটাকে যে আপনি রেশনালাইজ করতে যাচ্ছেন কোনো না কোনো ভাবে, আপনি পারতেছেন না। আপনি জানেন আপনি পারতেছেন না, বোঝা যাচ্ছে আপনি পারতেছেন না। তারপরেও আপনার খারাপ লাগা সত্ত্বেও যে ও নবী করছে কিছু না কিছু বলার চেষ্টা করতেছেন। এই জিনিসটা আপনার আমার মতো পার্থক্য। আমরা এই জিনিসটা করতে পারি না ভাইয়া। এরকম একটা ডিসগাস্টিং কাজ সব কুকুর মেরে ফেলো কেন রে ভাই? আপনি তো বললেন সবারই বাঁচার অধিকার আছে। এই কমন সেন্সটা আপনার নবীর মধ্যে নেই। সি ভাই, এটা তো হাদিস দ্বারা জেনুইন। প্রমাণিত। হাদিস দ্বারা প্রমাণিত এটা। মানে একটা বাচ্চা কুকুর একটা খাটের নিচে বইসা ছিল, এইজন্য সকালে উঠা মোহাম্মদ মেজাজটা খারাপ হয়ে গেছে, নিশ্চয়ই তার দোস্ত তার সাথে দেখা করতে আসে নাই, দিছে সব কুকুর মাইরা। এটা কোনো কথা ভাই? এটা কোনো কিছু হইলো? এটা কিছু, এটা একটা কাম হইলো? এটা কেমনে কি? আমি তো কিছু বুঝলাম না।